আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকার ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস RMFI AIBB ব্যাংকিং ডিপ্লোমার শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো শুরু করছি আলোচনার মূল পর্বে। আপনাদের এই শর্ট কোশ্চেন 20 মার্কস অ্যান্সার করতে হবে। অঙ্ক এবং এই শর্ট কোশ্চেন যদি আপনারা অ্যান্সার করেন তাহলে 40 মার্কস কভার হয়ে যাবে। তো পাশ করা খুবই ইজি হবে। তো সকলেই অঙ্ক এবং টিকা দেওয়ার অনুরোধ জানালাম। তো শুরু করছি টিউটোরিয়াল মূল পর্ব। ব্যাংকিং ডিপ্লোমা 96তম ব্যাংকিং ডিপ্লোমা, 97তম ব্যাংকিং ডিপ্লোমা এবং 98তম ব্যাংকিং ডিপ্লোমা অর্থাৎ ব্যাংকিং প্রফেশনাল এক্সাম কে অনুসরণ আগত পরীক্ষার কোশ্চেন অনুসরণ পূর্বক এই টিউটোরিয়ালটি সাজানো হয়েছে। সকলকেই যারা পরীক্ষা দিবেন RMFI তাদেরকে দেখার জন্য অনুরোধ জানালাম এবং যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো শুরু করছি মূল পর্ব। এখানে যেহেতু রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমাদের কোশ্চেন, প্রথমেই কোর রিস্ক ইন ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। ব্যাংক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসের কোর রিস্কগুলো কি কি সেটিকে দিয়েই শুরু করেছি। এখানে কোর রিস্ক আমরা সকলেই জানি যারা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে জব করি। অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট রিস্ক, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স, আইসিটি রিস্ক ম্যানেজমেন্ট, ফরেন এক্সচেঞ্জ রিস্ক, আর হচ্ছে মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং। এই হচ্ছে আমাদের কোর রিস্ক। এখানে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট রিস্ক বলতে আমরা যেটা বুঝি ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট রিস্ক। প্রপারলি ব্যালেন্স শিট অর্থাৎ অ্যাসেট এবং লায়াবিলিটি আপনার ব্যাংকে যদি সঠিকভাবে সমন্বয় না হয়, অর্থাৎ বিনিয়োগ এবং গ্রাহকদের কাছে ডিপোজিট সংগ্রহ, এর সুন্দর সমন্বয়ের মাধ্যমে আমরা ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট করে থাকি, অর্থাৎ অ্যাসেট ও লায়াবিলিটি ম্যানেজমেন্ট করে থাকি। ভালোভাবে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট করতে পারলে ফলাফল ভালো হবে, আদারওয়াইজ ব্যাংকের প্রফিট কমে যাবে এবং ব্যাংক ঝুঁকির মধ্যে থাকবে। এরপরে আসুন ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বলতে এখানে লোন এবং ইনভেস্টমেন্ট, এটাই হচ্ছে আমাদের ক্রেডিট, এর সাথে যে ঝুঁকি রয়েছে সেই হচ্ছে আমাদের ক্রেডিট রিস্ক। যেমন লোন দিয়ে আদায় না হতে পারে বা একটা সিকিউরিটি নিয়েছেন ব্যাংকের এগেইনস্টে, সেই সিকিউরিটির ভ্যালু কমে যেতে পারে, সেই সিকিউরিটির ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হলে দখল সত্ত্ব নিয়ে ঝামেলা হতে পারে, বিক্রয় করতে গেলে বিভিন্ন আইনের জটিলতা দাঁড়াতে পারে এবং আপনার টাকাটা সময় মতো আদায় না হতে পারে। এই হচ্ছে ক্রেডিট রিস্ক। অর্থাৎ এই ক্রেডিট অর্থাৎ ইনভেস্টমেন্ট যদি আপনি সুষ্ঠুভাবে ইনভেস্ট করার পরে আদায় না হয়, সে তখনই ঝুঁকি তৈরি হয়। এটাই হচ্ছে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স রিস্ক। এখানে হচ্ছে ব্যাংকের অভ্যন্তরের যে সমস্ত পলিসি, নিয়ম কানুন ব্যাংক কর্তৃক প্রদত্ত বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত বা সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ প্রতিটি দেশে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যে সমস্ত নিয়ম কানুন, সেগুলো যদি সঠিকভাবে ফলো করা হয় তাহলে এখানে গুড গভর্নেন্স থাকবে, আদারওয়াইজ থাকবে না। এই তখনই যে ঝুঁকির উদ্ভব ঘটবে সেটাই হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স রিস্ক। আইসিটি রিস্ক, এখানে হচ্ছে যেহেতু আমাদের ডিজিটাল এই যে আমরা বসবাস করতেছি, প্রতিটা অফিস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ব্যাংক, বীমা কোম্পানি সকলেই একটা সফটওয়্যার ব্যবহার করে থাকি। এই অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এর মাধ্যমে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে থাকি, যেখানে সমস্ত ডেটা
এবং ইনফরমেশন ইনপুট দেওয়া থাকে এবং এর সাথে সংশ্লিষ্ট হার্ডওয়্যার অর্থাৎ টেকনোলজি ডে টু ডে অপারেশনের জন্য যে সমস্ত হার্ডওয়্যার এবং টেকনোলজি ব্যবহার হয় সেখানে যে সমস্ত ইন্টারাপ্ট ঘটলে বা মানে আইসিটি জনিত যত ধরনের ঝুঁকি আছে, ঝুঁকির উদ্ভব হলে সেটাই হবে আইসিটি ঝুঁকি। এখানে সাইবার ক্রাইম হতে পারে, স্প্যাম হতে পারে, ফিশিং হতে পারে, আইসিটি টেকনোলজির মাধ্যমে ফ্রড হতে পারে, ফোর্জারি হতে পারে। এর মাধ্যমে যে ঝুঁকির উদ্ভব হয় সেটা হচ্ছে আইসিটি পলিসি। এরপর হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিস্ক, অর্থাৎ বিদেশি বাংলাদেশি টাকার সাথে বিদেশি টাকার যে ট্রানজেকশন অর্থাৎ ডলার কেনাবেচা বা কারেন্সি কেনাবেচার সাথে সংশ্লিষ্ট আইন, এক দেশ আরেক দেশের সাথে সংশ্লিষ্ট তখন যে আইন কানুন এবং বিভিন্ন নীতি নির্ধারণ, গভর্নমেন্ট ট্যাক্স পলিসি সেট আপের কারণে যে সমস্ত ঝুঁকির উদ্ভব হয় বা কারেন্সি ফ্লাকচুয়েট ঘটে, সেই ঝুঁকিটাই হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ঝুঁকি। মানি লন্ডারিং অ্যান্ড অ্যান্টি টেররিজম ফাইন্যান্সিং। মানি লন্ডারিংটা সবাই জানি, যে যেখানে অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে একটি সমন্বিত পরিকল্পিত ইলিগাল ট্রানজাকশন ঘটে, অর্থাৎ টাকা এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান হয় লেনদেন সংক্রান্ত, সেটা হচ্ছে মানি লন্ডারিং। আর এর ফলে যে ঝুঁকি উদ্ভব হয়, দেশ যে ঝুঁকিতে পড়ে, সেটাই হচ্ছে মানি লন্ডারিং ঝুঁকি। এ হচ্ছে আমাদের কোর রিস্ক ম্যানেজমেন্ট এর যে ঝুঁকি সমূহ সেটা আলোচনা করলাম। এরপরে আসুন ফিনান্সিয়াল রিস্ক। এখন ফিনান্সিয়াল রিস্কের মধ্যে ফিনান্সিয়াল অর্থাৎ আর্থিক ঝুঁকি, এরপরে হচ্ছে নন ফিনান্সিয়াল রিস্ক। তাহলে আর্থিক ঝুঁকি। ফিনান্সিয়াল রিস্কের মধ্যে আমাদের আছে ক্রেডিট রিস্ক, যেমন বলেছি লোন এন্ড অ্যাডভান্সের সাথে জড়িত যে সমস্ত ঝুঁকি সেটা হচ্ছে ক্রেডিট রিস্ক। আর ক্রেডিট রিস্কের মধ্যে ভাগ হচ্ছে ডিফল্ট রিস্ক, borrower in the course of time, in the meantime, or in future they will be turns into a defaulter, অর্থাৎ ঋণের টাকা যদি পরিশোধ করতে ব্যর্থ হয় বা সময় মতো ফেরত না দেয়, সেই কথাটা এখানে বলা হয়েছে কনসেন্ট্রেশন রিস্ক। অর্থাৎ এখানে ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক বলা হয়েছে, অর্থাৎ যোগাযোগ সম্পর্কিত গ্যাপের কারণে যে ঝুঁকি তৈরি হবে ক্রেডিটে, পার্টির সাথে সুষ্ঠু যোগাযোগ বা তাদের সাথে সুন্দরভাবে কমিউনিকেশন গ্যাপের কারণে যে ঝুঁকি তৈরি হবে সেটা এখানে বলা হয়েছে। এরপর হচ্ছে কাউন্ট্রি রিস্ক, এরপর রিকভারি রিস্ক, সময়মতো টাকা আদায় না হলে। এই হচ্ছে ক্রেডিট রিস্ক, ফিনান্সিয়াল রিস্কের একটি ফ্যাক্টর। এরপরে হচ্ছে লিকুইডিটি রিস্ক। সকলেই জানি নগদ টাকার ক্রাইসিস হলে তখনই লিকুইডিটি ক্রাইসিস দেখা দেয়। এর সাথে জড়িত হচ্ছে ক্যাশ ফ্লো রিস্ক, মার্কেট লিকুইডিটি রিস্ক। এখানে মার্কেট লিকুইডিটি রিস্ক বলতে এখানে ইন্টারেস্ট রেটের ফ্লাকচুয়েটের কথাই বলা হয়েছে। এরপরে আছে কল রিস্ক। এরপরে আসুন ইন্টারেস্ট রেট রিস্ক। এর মধ্যে আছে রিইনভেস্টমেন্ট রিস্ক, প্রিপেমেন্ট রিস্ক, গ্যাপ মিসম্যাচ রিস্ক, অপশন রিস্ক। এই হচ্ছে আমাদের ফিনান্সিয়াল রিস্ক। এরপরে ফিনান্সিয়াল রিস্কের মধ্যে আরো আছে মার্কেট রিস্ক, সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিস্ক, প্রাইস রিস্ক, লিকুইডেশন রিস্ক। প্রত্যেকটার যদি বিস্তারিত বলি তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে, তো চাচ্ছি যে সংক্ষেপে আপনাদের মাঝে এটা আলোচনা করব। সকলেই যেহেতু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন, বিভিন্ন জায়গা থেকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে জব করেন, সকলেই আর্থিক বিষয়ের সাথে জড়িত, অল্প বললেই বুঝবেন ইনশাল্লাহ। এর হচ্ছে নন ফিনান্সিয়াল রিস্ক। এর মধ্যে আছে অপারেশনাল রিস্ক,
যেমন ডে টু ডে অপারেশনে যে সমস্ত ঝুঁকির উদ্ভব হয় সেটা এখানে অপারেশনাল রিস্ক হিসেবে কাউন্ট হবে। এর সাথে জড়িত ফ্রড রিস্ক, ডকুমেন্টেশন রিস্ক, ট্রানজ্যাকশন রিস্ক, লিগ্যাল রিস্ক। এরপর হচ্ছে লিগ্যাল রিস্ক, আমরা সকলে জানি আইন বিষয়ক জটিলতা, বিভিন্ন ইনভেস্টমেন্টের যে সমস্ত মামলা মোকদ্দমা চলে দীর্ঘমেয়াদী, তখন যে সমস্ত জটিলতা দ্বারা এটা লিগ্যাল রিস্ক। ট্রানজ্যাকশন রিস্ক অর্থাৎ লেনদেন আদান প্রদানের সাথে সংশ্লিষ্ট ঝুঁকি ট্রানজ্যাকশন রিস্ক। ডকুমেন্টেশন অর্থাৎ সার্চ ডকুমেন্ট যখন আমরা গ্রহণ করি তখন সেখানে প্রপার স্ট্যাম্পিং না হওয়া এবং ডকুমেন্ট প্রপারলি নট ফিল্ড ইন প্রপার ওয়ে, তখন যে ঝুঁকির উদ্ভব হয় সেটা হচ্ছে ডকুমেন্টেশন রিস্ক। এরপরে হচ্ছে আইসিটি রিস্ক, অর্থাৎ কাজ করতে গেলেন তখন কম্পিউটার নষ্ট হয়ে গেল, হার্ডওয়্যার প্রবলেম দেখা দিল, কম্পিউটার চলছে না, সেটা মেরামত করতে হবে, আপনার কাজে হ্যাম্পারিং হলো। এখানে এই রিস্কের কথা, এই জটিলতার কথা বলা হয়েছে AML অ্যান্ড কমপ্লায়েন্স রিস্ক, এন্টি মানি লন্ডারিং এন্ড কমপ্লায়েন্স রিস্ক, যেটা হচ্ছে মানি লন্ডারিং আর রিস্কের সাথে জড়িত। রেগুলেটরি রিস্ক, কম্পিটেন্স রিস্ক, কমিউনিকেশন রিস্ক আর সিস্টেম রিস্ক। এই হচ্ছে আমাদের নন ফিনান্সিয়াল রিস্ক। এরপরে নন ফিনান্সিয়াল রিস্ক আর কিছু রিস্ক আছে, যেমন রেপুটেশন রিস্ক, সুনাম নষ্ট হয়, প্রতিষ্ঠানের গুডউইল নষ্ট হওয়া, স্ট্র্যাটেজিক রিস্ক, পলিটিক্যাল রিস্ক, ইনফ্লেশন রিস্ক, হিউম্যান রিসোর্স রিস্ক, ইন্ডাস্ট্রি রিস্ক, ম্যানেজার রিস্ক এন্ড টেকনোলজি রিস্ক। এই হচ্ছে আমাদের ফিনান্সিয়াল রিস্ক আর হচ্ছে নন ফিনান্সিয়াল রিস্ক। এবার আসি রিস্ক ফ্যাক্টর। হোয়াট টাইপ অফ ফ্যাক্টরস risk factors are involved in bank or financial institutions. Financial institutions and bank faces various type of factors, risk factor, such as credit risk, market risk, operational risk, liquidity risk, interest rate risk, strategic risk, reputational risk, and concentration risk. অলরেডি এই ফ্যাক্টরগুলো আমি আলোচনা করেছি। ক্রেডিট রিস্ক ধারণা দিয়েছি, মার্কেট রিস্ক, স্পেশালি এখানে মার্কেট রিস্কের সাথে যেমন ইন্টারেস্ট রিস্ক, প্রতিটা ব্যাংকে দেখা গেছে যে কোনো সময় ডিপোজিটে ঘাটতি হয় তখন ইন্টারেস্ট রেট বেড়ে যায়, আবার সারপ্লাস হলে ইন্টারেস্ট রেট কমে যায়। লোনের চাহিদা বেড়ে গেলে লোনের রেট বেড়ে যায়, লোনের চাহিদা কমে গেলে লোনের রেট কমে যায়। এই হচ্ছে মার্কেট রিস্ক অর্থাৎ ইন্টারেস্ট রেট রিস্ক। অপারেশনাল রিস্ক বলেছে ডে টু ডে অপারেশনে যে সমস্ত ঝুঁকি উদ্ভব ঘটে সেটা অপারেশনাল রিস্ক। লিকুইডিটি রিস্ক এগুলো বলেছি। তো রিস্ক ফ্যাক্টর সম্পর্কে আমরা জানলাম। এরপরে আসুন এসডিডি, সিম্পলিফাইড ডিউ ডিলিজেন্স। এখানে দেখুন দেখানো আছে a streamlined process used for low risk customer where less documentation and scrutiny are required during customers onboarding and ongoing monitoring. ধরুন আপনি একটা অ্যাকাউন্ট খুলতেছেন, তখন আপনাকে প্রপারলি সব ডকুমেন্টগুলো যাচাই বাছাই করতে হবে, সেখানে ঘাটতি যেন না থাকে সেই কথাটা এখানে বলা হয়েছে রিকোয়ার্ড ডিউরিং কাস্টমার্স অনবোর্ডিং অ্যান্ড অনগোয়িং মনিটরিং। এই কথাটা বলা হয়েছে যে এসডি সিম্পলিফাইড ডিউ ডিলিজেন্স যখন আপনাকে পরিপালন করতে হবে, একটা ইনভেস্টমেন্ট করবেন অর্থাৎ লোন দিবেন, ছোট হোক বড় হোক, তখন প্রপার স্ট্যাম্পিং, proper documentation, duly filled the loan application process, এগুলো আপনাকে সম্পন্ন করতে হবে। এরপরে যখন আপনি ডিপোজিটরদের কাছ থেকে ডিপোজিট সংগ্রহের জন্য অ্যাকাউন্ট করবে, তখনও ধরুন আপনাকে এই ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করতে হবে। এরপর হচ্ছে সিডিডি, কাস্টমার ডিউ ডিলিজেন্স। প্রত্যেকটাই আমাদের এখানে মূলত বলা হয়েছে যে আপনি কাস্টমারকে যখন সার্ভিস দিবেন, ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, তখন সেটাকে আপনার হচ্ছে সুন্দরভাবে ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ কাস্টমারকে সঠিকভাবে যাচাই বাছাই করতে হবে। সে কি করে, তার পেশা কি, তার ইনকাম সোর্স কি, সে কোন খাত থেকে আয় করে, কিসে ব্যয় করবে, প্রপারলি ঘোষণা নিতে হবে। এরপরে হচ্ছে টিপি সঠিকভাবে পূরণ করতে হবে।
কেওয়াইসিটা সঠিকভাবে নিতে হবে। এই হচ্ছে কাস্টমার ডিউ ডিলিজেন্স। এবার আসেন এনহ্যান্স ডিউ ডিলিজেন্স। এটা হচ্ছে আপনি ডিউ ডিলিজেন্স পরিপালন করবেন, সেটা হচ্ছে লেভেল হবে হাই, অর্থাৎ কোনো কিছু এখানে গ্যাপ রাখা যাবে না। সবকিছু সুন্দর মতো যাচাই বাছাই করেই তাকে ফিনান্সিয়াল সার্ভিস দিতে হবে। এই কথাটা এখানে বলা হয়েছে। অ্যাডভান্সড লেভেল অফ স্ক্রুটিনি অ্যাপ্লাই টু হায়ার রিস্ক কাস্টমার involving a more throughout investigation of background, business activities and sourcing of wealth। অর্থাৎ তার ওয়েলথ সম্পদের উৎস সম্পর্কে জানতে হবে, বিজনেস অ্যাক্টিভিটি, সে কি ধরনের বিজনেস পরিচালনা করে। এরপর হচ্ছে ইনভেস্টিগেশন অফ ব্যাকগ্রাউন্ড, তার ব্যাকগ্রাউন্ড কি, কোন ফ্যামিলির কোন স্ট্যাটাসের লোক সে, এগুলা আপনাকে সুন্দরভাবে যাচাই বাছাই করতে হবে। এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে এ ব্যাংক কাস্টমার হু ইজ a politically exposed person such as a government official or their family member। যেমন ধরুন গভর্নমেন্টের বড় কোনো কর্মকর্তা, যেমন একজন অর্থ মন্ত্রণালয়ের একজন ফুল সচিব, এরপরে বিদেশি রাষ্ট্রদূত, এরপরে হচ্ছে আপনার কোন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী, এই পলিটিক্যাল এক্সপোজড পারসন, তাদের অ্যাকাউন্ট যখন খুলবেন তখন আপনাকে এই এনহ্যান্স ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন এনহ্যান্স ডিউ ডিলিজেন্স। এরপর আসুন ট্রেড বেসড মানি লন্ডারিং, অর্থাৎ এই জিনিসটা আমাদের অনেকে আমরা সঠিকভাবে জানি, অনেকে সঠিকভাবে জানায় গ্যাপ আছে। তো সুন্দর করে বুঝুন, বুঝিয়ে দিচ্ছি, আগে সংজ্ঞাটা ফলো করুন। ট্রেড বেসড মানি লন্ডারিং অর্থাৎ TBML is the process of moving illegal funds through the international trade system to legitimize them। TBML practice can include the falsification of price, quantity, equality of the imported or exported good। এখানে ট্রেড বেসড মানি লন্ডারিংটা হচ্ছে আপনাকে যখন বিদেশ থেকে মাল আমদানি করবেন বা বিদেশে মাল রপ্তানি করবেন, তখন যে মানি লন্ডারিং সংগঠিত হয় তখনই আমরা এটাকে বলি ট্রেড বেসড মানি লন্ডারিং। অর্থাৎ এখানে ধরুন আপনি একটা এলসি খুলেছেন, ডকুমেন্ট ফলস ছিল, বিদেশ থেকে মাল ক্রয় করবেন, সেটার চালান সঠিক ছিল না। আবার যখন ধরেন এরপরে হচ্ছে এখানে ওভার ইনভয়েস করা হয়েছে, আন্ডার ইনভয়েস করা হয়েছে, অনেক ক্ষেত্রে মিস ইনভয়েস করা হয়েছে। তারপরে ইউজিং ট্রান্সশিপমেন্ট ইনভলভমেন্ট শিপিং গুডস টু অ্যান intermediary destination before they are shipped to their final destination। এরপর হচ্ছে মানে এই যে যখন ধরেন আপনি বিল করেছেন, সে বিল নকল ছিল, ইনভয়েস করেছেন নকল ছিল, বা ওভার ইনভয়েসিং করেছেন, যে বিলটা পাওয়ার কথা ছিল না সেটা বাড়িয়ে করা হয়েছে, গভর্নমেন্টের ট্যাক্স ছিল জড়িত, সেটাকে ফাঁকি দেওয়া হয়েছে। এরকম যত ধরনের এখানে ফাঁকি দেওয়া যায় ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসকে, গভর্নমেন্টকে, তখনই আমরা এটাকে ট্রেড বেসড মানি লন্ডারিং বলে থাকি। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। এবার আসি হচ্ছে অফ ব্যালেন্স শিট এক্সপোজার। ব্যালেন্স শিট সম্পর্কে জানি, যেখানে আমরা একটি প্রতিষ্ঠানের বা একটি শাখার অ্যাসেট এবং লাইবিলিটি, সকল ধরনের ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, লং টার্ম অ্যাসেট, শর্ট টার্ম অ্যাসেট, লং টার্ম লাইবিলিটি, শর্ট টার্ম লাইবিলিটি, সবকিছুই আমাদের ব্যালেন্স শিটে প্রদর্শিত হয়। অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি, এটা সম্পর্কে আমরা সকলে অবগত। অফ ব্যালেন্স শিট কি, তাহলে আমাদের বুঝতে হবে অফ ব্যালেন্স শিট। আচ্ছা, এখানে আপনি একে সংজ্ঞাটায় আসি। অফ ব্যালেন্স শিট এক্সপোজার্স রেফার টু পটেনশিয়াল ফিনান্সিয়াল রিস্ক, অর্থাৎ পটেনশিয়াল ফিনান্সিয়াল রিস্ক and obligation that do not appear on a bank's balance sheet but they affect its financial health।
এখানে যেটা বলা হয়েছে অফ ব্যালেন্স শিট হচ্ছে আপনাকে এক ধরনের পটেনশিয়াল রিস্ক অ্যারাইজেস হবে তখনই, যেটা আপনাকে ব্যালেন্স শিটে প্রদর্শিত হবে না কিন্তু আপনার কোম্পানিতে ফিনান্সিয়াল হেলথে এটা এফেক্ট করবে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের জন্য ভয়ানক ক্ষতিকর হবে বা ফিনান্সিয়াল লস ক্রিয়েট করবে, রেইজ করবে। এটাই হচ্ছে অফ ব্যালেন্স শিট। যেমন ধরুন, সহজে যদি বলি, আপনি একটা পার্টিকে লোন দিয়েছেন 2 লক্ষ টাকা, ধরেন 24 মাস কিস্তি সে দিচ্ছে না, ধরেন 6 মাস দেওয়ার পরে সে কিস্তি দেওয়া বন্ধ করে দিয়েছে আর সে কিস্তি দিচ্ছে না। এরপরে টানা 6 মাস যদি কিস্তি গ্যাপ করে তখন সেটা হচ্ছে ইরেগুলার লোন হিসেবে কাউন্ট হবে। এরপরে 6 মাস চলে যাওয়ার পরে সেই লোনটা ক্লাসিফাইড হয়ে গেল। ক্লাসিফাইডের প্রথম 3 মাস যখন এসএমএ থাকবে তখন আপনি এর ইন্টারেস্ট ইনকামে নিতে পারবেন। এরপরে যখন এসএম এর পরে সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল এবং ব্যাড অ্যান্ড লস হয়ে যাবে তখন সেই পার্টির এগেইনস্টে আপনি ইন্টারেস্ট এই 9 মাস অ্যাপ্লাই করবেন, বাট ইনকামে নিতে পারবেন না। এই যে আপনার লস হওয়া শুরু হয়ে গেল, এবং এর বিপরীতে আপনাকে প্রভিশন সংরক্ষণ করতে হবে, যা আপনার ভবিষ্যতে ফিনান্সিয়াল ক্রাইসিস দূর করার জন্য প্রভিশন সংরক্ষণ করতে হবে। তখন আমরা একটা রেজিস্টার মেইনটেইন করি, সেটা হচ্ছে ওই যে টাকাটা আমরা ওই লোনের টাকাটা আমরা তখন রেগুলার লোন হিসেবে কাউন্ট না করে এই অফ ব্যালেন্স শিটে আমরা ট্রান্সফার করে নেই এবং রেজিস্টার মেইনটেইন করি, তখন এটা অফ ব্যালেন্স শিট হিসেবে কাউন্ট হয়। আশা করছি সকলেই সহজ উদাহরণের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তাহলে যেটা রেগুলার লোন যেগুলা সেগুলা হচ্ছে ব্যালেন্স শিটে প্রদর্শিত হবে। এরপরে অ্যাসেট লাইবিলিটি, যেটাই বলি ইনভেস্টমেন্ট, যেগুলা রেগুলার কোনো ঝামেলাবিহীন রেগুলার লোন, সেটা ব্যালেন্স শিটে প্রদর্শিত হবে। আর যেটা হচ্ছে ক্লাসিফাইড লোন হয়ে যাবে, রাইট অফ হয়ে যাবে, রাইট অফ পরের ঘটনা ক্লাসিফাইড হয়ে গেলে এসএম এর পরে যখন স্টেপ শুরু হবে তখনই সেটা আমরা অফ ব্যালেন্স শিটে আমরা এটা প্রদর্শিত হবে, ব্যালেন্স শিটে আর থাকবে না, ট্রান্সফার হয়ে অফ ব্যালেন্স শিটে যাবে। তাহলে এখন অফ ব্যালেন্স শিটে আমাদের যে সমস্ত ঝুঁকির উদ্যোগ ঘটবে সেগুলো দেখুন। অফ ব্যালেন্স শিট এক্সপোজার্স মে হ্যাভ দ্য ফলোইং রিস্ক: liquidity risk, interest rate risk, market risk, default or credit risk, and operational risk. এই রিস্কগুলো আমাদের তৈরি হবে অফ ব্যালেন্স শিট এক্সপোজারে। তো এরপরে আসি রিস্ক রেজিস্টার। At first we have to know what is risk register. দেখুন, আগে সংজ্ঞাটা এখানে বলি, এরপরে বাংলায় সুন্দর করে বুঝিয়ে দিব। A risk register is a document that records all risk information in one and easily accessible location. রিস্ক রেজিস্টার, এখানে রিস্ক হচ্ছে ঝুঁকি আর রেজিস্টার হচ্ছে কি, আমরা যেরকম একটা কাঁচা রেজিস্টার মেইনটেইন করে, অনেক সময় ধরুন আমরা অফিস থেকে বাইরে যাচ্ছি তখন একটা রেজিস্টার মেইনটেইন করি, কখন কাঁচা রেজিস্টার বলি, কখন এখানে আসি, কখন কখন যাচ্ছি এবং কখন ফেরত আসি, এই যে একটা নোট করে রাখা আর কি রেজিস্টার। সেম ঘটনা এখানে, এটা হচ্ছে এ রিস্ক রেজিস্টার ইজ এ ডকুমেন্ট দ্যাট রেকর্ডস অল রিস্ক ইনফরমেশন। অর্থাৎ এই রিস্ক রেজিস্টারে আমাদের যত ধরনের ঝুঁকি আছে, হ্যাঁ, সেই ঝুঁকিকে আমরা রেকর্ড করে রাখি এই রিস্ক রেজিস্টারে। পরবর্তীতে জন্য সেটা সহজেই এই রিস্কগুলো কি কি আমরা দেখতে পারি এবং এই বিষয়ে প্রপার স্টেপ নিতে পারি, অর্থাৎ রিস্ক কিভাবে মিনিমাইজ করা যায়। তাহলে দেখুন, রিস্ক রেজিস্টারে এখানে it is a part of risk management which includes identifying risks in advance, analyzing them and taking precautionary steps, যেটা বলছি, to reduce minimize the risk and potential impact। এর মধ্যে দেখুন কি কি আছে: all of organizations identifying risk, the likelihood of occurring, consequence of a risk occurring,
the action that are taken to reduce those risks and who is responsible for managing them. এই জিনিসগুলো এই রিস্ক রেজিস্টারে আমাদের লিপিবদ্ধ করে রাখা হয়। তাহলে রিস্ক রেজিস্টার কি? যেখানে রিস্কের ঝুঁকিগুলো আমরা একটা রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখি, এটাই হচ্ছে মূল সামারি। এরপর আসুন রিস্ক গভর্নেন্স। এখানে গভর্নেন্স বলতে আর্থিক অর্থাৎ অর্থনৈতিক প্রতিষ্ঠান বা ব্যাংক, বীমা কোম্পানিতে গভর্নেন্স অর্থাৎ জবাবদিহিতা যেন সর্বক্ষেত্রে বিরাজমান থাকে, সকলেই যেন জবাবদিহিতার আওতায় থাকে, গুড গভর্নেন্স থাকে, পলিসি সেট আপ থাকে, সকলেই সেটা মেনে চলে, এবং সার্বিক পরিস্থিতি একটা প্রতিষ্ঠানের কিভাবে এই প্রতিষ্ঠানটি চলবে, কোন নিয়মে চলবে, অপারেশন কিভাবে হবে, পলিসি সেট আপ কিভাবে হবে, এই সার্বিক বিষয়গুলো হচ্ছে আমাদের রিস্ক গভর্নেন্স। অর্থাৎ আপনার এই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য, সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য রিস্ক never will be eliminated. Some risks will remain exist all time, but we have to minimize the risk of financial institutions, and that's why good governance is very important. দেখুন এখানে risk governance refers to the structure, rules, process and mechanisms by which decisions about risk are taken and implemented. It involves establishment of structures and procedures to ensure that risks are effectively addressed in alignment with the organization's objectives and regulatory requirements. বাংলা যেগুলো বলেছি এই কথাগুলো এখানে ইংলিশে আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর রিস্ক গভর্নেন্স অ্যাপ্লাইজ দ্য প্রিন্সিপালস, এই যে নীতি নির্ধারণের কথা বলা হয়েছে, অফ গুড গভর্নেন্স টু আইডেন্টিফিকেশন, অ্যাসেসমেন্ট, ম্যানেজমেন্ট এন্ড কমিউনিকেশন অফ রিস্ক। Effective risk governance should provide the operating model and decision-making frameworks need to identify and respond to risk. তাহলে গুড গভর্নেন্স সম্পর্কে আমরা ধারণা পেলাম। এরপর আসুন ডিফাইন রিস্ক কালচার। রিস্ক কালচার সম্পর্কে আমরা এখন জানবো। At first you have to know what is risk culture. দেখেন risk management culture is an organization's wide issue. একটা হচ্ছে বিশাল বিশ্বর ধারণা হচ্ছে risk culture. Risk culture is about understanding risks which a financial institutions face and how they are managed. It refers to behavior, norms and attitude related with the following: risk identification, risk assessment, risk treatment and overall risk management. এখানে রিস্ক কালচার বলতে যেটা বলা হয়েছে এটা হচ্ছে রিস্ক কোনো সময় নির্মূল করা যাবে না, এটাকে মিনিমাইজ করে চলতে হবে এবং এটাকে ম্যানেজ করে চলতে হবে। রিস্ক যতটুকু ঝুঁকি কমিয়ে দিয়ে প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এই কথাটাই রিস্ক কালচারে এখানে রিস্ক বলা হয়েছে। রিস্ক কালচারে ইট রেফার্স টু বিহেভিয়ার, নর্মস এন্ড অ্যাটিটিউড রিলেটেড উইথ দ্য ফলোইং, যেমন রিস্ক আইডেন্টিফিকেশন, রিস্ককে আপনাকে শনাক্তকরণ করতে হবে, অর্থাৎ রিস্ক, হোয়াট টাইপ অফ রিস্ক আর ইনভলভড ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। এট ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই দিস টাইপ অফ রিস্ক। এরপরে অ্যাসেসমেন্ট করতে হবে রিস্ককে। এরপরে রিস্ক ট্রিটমেন্ট, রিস্কটা কিভাবে কমানো যায় সে কথাই বলা হয়েছে। আর ওভারঅল রিস্ক ম্যানেজমেন্ট, ওভারঅল রিস্ক ম্যানেজমেন্ট এখানে রিস্ক, সার্বিক রিস্ককে কিভাবে মিনিমাইজ করা যায়, কমিয়ে রাখা যায় এবং ঝুঁকি কিভাবে হ্রাস করা যায়, এই সার্বিক বিষয় হচ্ছে এখানে ওভারঅল রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক কালচারের ওভারঅল রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। এরপর আসুন দেখুন রিস্ক অ্যাপিটাইট। Risk appetite refers to the level of risk that an organization is willing and able to accept or tolerate according to its objective. It represents the organization's willingness to take on risks and the amount of risk is considered acceptable in its operation and decision making process. এখানে রিস্ক অ্যাপিটাইটে যেটা বলা হয়েছে, আপনি রিস্ক তো থাকবেই, কিন্তু কি পরিমাণ রিস্ক আপনার প্রতিষ্ঠানের জড়িত এবং কতটুকু রিস্ক আপনি গ্রহণ করবেন, এই কথাটাই রিস্ক অ্যাপিটাইটে বলা হয়েছে। যে দ্য অ্যামাউন্ট অফ রিস্ক ইট কনসিডার অ্যাকসেপ্টেবল ইন ইটস অপারেশন এন্ড ডিসিশন মেকিং প্রসেস। আপনি ডে টু ডে অপারেশন বা স্মুথলি অপারেশনের
এবং ডিসিশন মেকিং প্রসেসে আপনি কি পরিমাণ ঝুঁকিকে অ্যাকসেপ্ট করবেন এই কথাটা এখানে বলা হয়েছে। এখানে রিস্ক অ্যাপিটাইটের যেটা বলা হয়েছে রিস্ক ক্যাপাসিটি, রিস্ক অ্যাপিটাইট, রিস্ক টলারেন্স, এই তিনটা বিষয় রিস্ক অ্যাপিটাইটের সাথে সংশ্লিষ্ট। এরপর আসুন ক্যামেল রেটিং। এখানে ক্যামেল রেটিংটা আমরা মোটামুটি সকলেই পরিচিত। ক্যামেল রেটিং অ্যাসাইনিং এ numerical rating to bank which is introduced by বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ক্যামেল রেটিং ধারণার সূত্রপাত করে, সেটা হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে এখানে একটা রেট অর্থাৎ ব্যাড, গুড টু ওরোস্ট অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত স্কোর প্রদান করা হয় ফিনান্সিয়াল সার্কামস্ট্যান্সেস অর্থাৎ অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে বাংলাদেশ ব্যাংক প্রত্যেক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ ব্যাংকে একটা রেটিং দিয়ে থাকে, সেটাই হচ্ছে আমাদের ক্যামেল রেটিং। ক্যামেলস রেটিং এর অ্যাক্রোনিমে আমাদের দাঁড়ায়, সিতে হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, এতে হচ্ছে অ্যাসেট কোয়ালিটি, এম এ ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি, এতে হচ্ছে আর্নিং কোয়ালিটি অর্থাৎ আর্নিং কি পরিমাণ আর্ন করে প্রতিষ্ঠান বা প্রফিট করে বা প্রফিটেবিলিটি অফ দ্য কোম্পানি আর অর্গানাইজেশন। এগুলো হচ্ছে লিকুইডিটি ম্যানেজমেন্ট, লিকুইডিটিটা কিভাবে ম্যানেজমেন্ট করে। আর সেনসিটিভিটি রোড টু মার্কেট রিস্ক, এখানে স্পেশালি ইন্টারেস্ট রেটের কথা বলা হয়েছে। তাহলে ক্যামেল রেটিং সম্পর্কে আমরা ধারণা পেলাম। এবার হচ্ছে ডেরিভেটিভ। ডেরিভেটিভস বলতে এখানে ফিনান্সিয়াল ডেরিভেটিভস এর কথাই আমরা সকলে জানি। দেখুন ডেরিভেটিভ is a financial instrument based on another asset. The most common type of derivatives are stock options, commodity futures, are probably things we have heard about but may not know exactly how they work. এখানে যেটা বলা হয়েছে যে এ ডেরিভেটিভস ইজ এ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বেসড অন অ্যানাদার অ্যাসেট। এখানে যেমন ফিনান্সিয়াল ডেরিভেটিভস এর মধ্যে আমাদের আছে ফিউচার কন্ট্রাক্ট, ফরওয়ার্ড, অপশনস এন্ড সোয়াপ। এই চারটি হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ডেরিভেটিভস অর্থাৎ আপনি এখানে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেগুলো হচ্ছে আপনাদের ভবিষ্যতে আপনার কোনো প্রপার্টি কেনাবেচার সাথে সংশ্লিষ্ট বা লেনদেনের সাথে সংশ্লিষ্ট, যেটা হচ্ছে আপনি ভবিষ্যতে কোনো প্রপার্টি ক্রয় করবেন বা বিক্রয় করবেন, সেটার চুক্তি এখন হবে এবং এই ডেরিভেটিভস লিগালি ভ্যালিড, আইনে এটাকে বৈধতা দিবে। এই ধারণাটা হচ্ছে ফিনান্সিয়াল ডেরিভেটিভস। এখানে ফিউচার কন্ট্রাক্টস, ফরওয়ার্ড, অপশন, সোয়াপ, এই চারটি ধারণা আপনাদের থাকতে হবে। এটা আমি পরে কোনো ভিডিওতে আলোচনা করব, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তো এখন এরপর আসি রিস্ক ওয়েটেড অ্যাসেট। অ্যাসেট তো আমরা সকলেই বুঝি, যে যেমন ল্যান্ড, বিল্ডিং, এগুলো কি আমাদের ফিক্সড অ্যাসেট। ফার্নিচার ফিক্সড অ্যাসেট। এরপর হচ্ছে যেমন ইনভেস্টমেন্ট, এটা কি, এটা অবশ্যই আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের অ্যাসেট। যেমন একটি লোন অ্যাকাউন্ট, আপনি 5 লক্ষ টাকা একটা কোম্পানিকে বা একজন ইন্ডিভিজুয়ালকে লোন দিয়েছেন, এই লোন অ্যাকাউন্টে হচ্ছে আমাদের কোম্পানি ব্যাংকের জন্য বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসের জন্য আপনাদের অ্যাসেট। এখন তাহলে এই অ্যাসেটের সাথে আপনার যে জড়িত রিস্ক যখন উদ্ভব হবে, তখনই সেটা আমাদের রিস্ক ওয়েটেড অ্যাসেট, অর্থাৎ এই অ্যাসেটের সাথে কি পরিমাণ ঝুঁকি আমাদের জড়িত এবং সেই ঝুঁকি কিভাবে মিনিমাইজ করা যায়, এটাই হচ্ছে আমাদের রিস্ক ওয়েটেড অ্যাসেট হিসেবে গণ্য হবে। যেমন
এখানে দেখুন সংজ্ঞা বলা হচ্ছে রিস্ক ওয়েটেড অ্যাসেট আর এ মেজার্স ইউজড বাই ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস টু অ্যাসেস the amount of capital you need to hold in order to support their risk exposure. আপনি এখানে আপনি ধরুন আপনার ডিপোজিট আছে 100 কোটি টাকা, অর্থাৎ আপনি এই 100 কোটি টাকার সব টাকা আপনি কিন্তু বিনিয়োগ করতে পারবেন না, তাহলে আপনাদের ঝুঁকি দাঁড়াবে, ঝুঁকিতে পড়বেন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ঝুঁকিতে পড়বে, কারণ এখানে আপনাদের ক্যাশ ম্যানেজমেন্ট করতে হবে, গ্রাহকের চাহিদা মাত্র কিছু টাকা দৈনন্দিন লেনদেনের জন্য টাকা পরিশোধ করতে হবে। এখন তো এরপরে এরপরে আপনি এই দৈনন্দিন আপনি যখন ক্যাশ ম্যানেজমেন্ট অর্থাৎ লিকুইডিটি ম্যানেজমেন্ট করতে চাবেন, তখন কিন্তু আপনাকে কিছু টাকা সংরক্ষণ করে রাখতে হবে। আবার যদি সব টাকা বল্টে ধরে রাখেন বা ব্যবসায় বিনিয়োগ না করেন, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এই বিষয়গুলো হচ্ছে এই অ্যাসেটের সাথে, রিস্ক ওয়েটেড অ্যাসেটের সাথে জড়িত। এখন যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনি কি পরিমাণ এই অ্যাসেটের কত ভাগ অংশ আপনি এই রিস্ক ওয়েটেড অ্যাসেট আপনি হোল্ড করবেন। এখন বাংলাদেশ ব্যাংকের ব্যাসেল 3 সর্বশেষ গাইডলাইন অনুযায়ী আপনাকে মিনিমাম 10%, ক্যাপিটালের 10% হচ্ছে আপনাদের রিস্ক ওয়েটেড অ্যাসেট আপনাকে নির্ধারণ করতে হবে, অর্থাৎ 10% অ্যাসেট আপনাকে সংরক্ষণ করতে হবে অলওয়েজ, অ্যাসেটের 10%। আর কনজারভেশন বাফার উইথ কনজারভেশন বাফার 2.5% যোগ হবে। আপনি সর্বোচ্চ 12.5% অ্যাসেটের 12.5% টাকা পোর্শন আপনাকে রিস্ক ওয়েটেড অ্যাসেট হিসেবে এটা সংরক্ষণ করতে হবে। আশা করছি আপনি এই ব্যাখ্যা দ্বারা বুঝতে পেরেছেন যে রিস্ক ওয়েটেড অ্যাসেটটা কি। অর্থাৎ টোটাল অ্যাসেটের আমাদের মিনিমাম 10%, যেমন টায়ার 1 ক্যাপিটাল এবং টায়ার 2 ক্যাপিটাল আছে, এখানে টায়ার 1 ক্যাপিটাল হচ্ছে 4% আর টায়ার 2 ক্যাপিটাল হচ্ছে 6%, তাহলে এই দুইটা মিলে হচ্ছে 10%, এটা হচ্ছে মিনিমাম। আর ক্যাপিটাল কনজারভেশন বাফার অনুযায়ী বাফার সহ এর সাথে আরো প্লাস হবে 2.5%, অর্থাৎ 12.5% আপনার অ্যাসেট আপনাকে হোল্ড করতে হবে আপনার এই বিজনেসটা রানিং করার জন্য বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী। আশা করছি সকলে বুঝতে পারছেন, এটাই হচ্ছে রিস্ক ওয়েটেড অ্যাসেট। এই যে 12% অফ দ্য অ্যাসেট ইজ কল্ড রিস্ক ওয়েটেড অ্যাসেট। এরপরে আসুন লিকুইডিটি কাভারেজ রেশিও। Liquidity coverage ratio কি? The liquidity coverage ratio is a term that reflects to the proportion of highly liquid assets held by financial institutions to ensure that they maintain an ongoing ability to meet their short-term obligations. Cash flow of for 30 days. The minimum acceptable value of the ratio is 100%. তাহলে এলসিআর, অর্থাৎ এখানে যদি আমরা এই রেশিওর সংজ্ঞা অনুযায়ী বুঝি, এলসিআরটা হবে আমাদের হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট ডিভাইডেড বাই নেট ক্যাশ আউটফ্লো ওভার দ্য নেক্সট 30 ক্যালেন্ডার ডেজ। এই হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেটকে যদি আমরা নেট ক্যাশ ফ্লো দ্বারা ভাগ করি, সেটা হচ্ছে 100%-এর কম হবে। এটা হচ্ছে আমাদের লিকুইডিটি কাভারেজ রেশিও। এরপর আসুন নেট স্টেবল ফান্ডিং রেশিওটা কি। এখানে the NSFR অর্থাৎ net stable funding ratio present the proportion of long-term asset funded by stable funding and is calculated as the amount of available stable funding divided by the amount of required stable funding over a 1-year horizon. এখানে বলা হয়েছে the minimum acceptable value of the ratio is 100%. এখানে দেখুন এই রেশিও সংজ্ঞা অনুযায়ী এখানে অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং অর্থাৎ স্টেবল ফান্ডিং ডিভাইডেড বাই রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং, যেটা আপনার অ্যামাউন্ট অ্যাভেলেবল আছে সেটাকে আপনার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং দ্বারা ভাগ দিবেন। ভাগ দেওয়ার পরে এটা যদি 100%-এর বড় হবে, এটা হচ্ছে আমাদের এনএসএফআর অর্থাৎ নেট স্টেবল ফান্ডিং রেশিওর ধারণা বা সংজ্ঞা। এরপর আসুন রেসিডুয়াল রিস্ক কি ইন দ্য ব্যাংকিং
perspective, residual risk refers to the level of risk that remains after all risk management measures and controls have been implemented. It represents the inherent risk that cannot be completely eliminated or fully mitigated through the risk management report. এখানে রেসিডুয়াল রিস্ক যেটা বলা হয়েছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, আপনি যতই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস রিস্ক ইনভলভ থাকবেই, আপনি যতই এটাকে জিরো করতে যান, কিন্তু কিছু রিস্ক আছে যে রিস্ক আপনাকে আপনি না বুঝলেও আপনার এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, যে রিস্কগুলো আমাদের কোনোভাবেই নির্মূল বা এলিমিনেট করা যাচ্ছে না, সেই রিস্কগুলো হচ্ছে রেসিডুয়াল রিস্ক। এরপর আসুন রিস্ক রেটিং। ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ রিস্ক রেটিং। রেটিং তো বুঝি, যে যেমন আমরা যখন প্রথমে ছিল আমাদের, যখন আমরা একটা 50 লাখ বা অ্যাবাভ লোন দেই, তখন সেটা আমাদের সিআরজি করতাম, অর্থাৎ ক্রেডিট রিস্ক গ্রেডিং করতাম। এবারে হচ্ছে আমাদের এই ক্রেডিট রিস্ক সিআরজির পরবর্তী ধাপ আসলো আইসিআরআরএস। এখন অর্থাৎ আপনি বিনিয়োগ করেন 50 লাখ বা ততোধিক যদি লোন দিতে চান বা বিনিয়োগ করতে চান, তখন এটাকে আপনাকে এই রিস্ককে রেটিং করতে হবে, অর্থাৎ কোন লেভেলের রিস্কটা আপনার বিজনেসের সাথে ইনভলভ, বা লো, মিডিয়াম অর হাই, কোন লেভেলের রিস্ক ইনভলভ উইদিন দ্য অর্গানাইজেশনস in favor of providing some loan facilities to such type of organizations. You have to measure it. You have to rate the institutions according to follow the instructions of BB, I mean Central Bank. এখানে এটাই আশা করছি বুঝতে পেরেছেন, যে যখন এখানে রিস্ক রেটিং মিন্স অ্যাসেসিং অফ রিস্ক ইন দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ বিজনেস অ্যান্ড ক্লাসিফাইং দেম লো, মিডিয়াম, হাই রিস্ক, অর্থাৎ যেটাই বললাম যে কোন ধরনের রিস্ক আপনার জড়িত, এটা ক্যালকুলেশনের পদ্ধতি হচ্ছে রিস্ক রেটিং। এরপরে আসুন ক্রিপ্টোকারেন্সি। অনেকেই এর সাথে মোটামুটি পরিচিত। ক্রিপ্টোকারেন্সি কি? অর্থাৎ সরেজমিনে আপনি কারেন্সি এক্সচেঞ্জ করবেন না। যেমন আমরা টাকা, আমরা যখন এখানে যখন ধরুন আমরা একটা প্রোডাক্ট ক্রয় করলাম দোকান থেকে, একটা শপিং বা ডিপার্টমেন্টাল মল থেকে, তখন আপনি এখানে আমরা সরাসরি টাকা দিলাম বা ক্রেডিট কার্ড থেকে ক্যাশ পেমেন্ট দিয়ে দিলাম। এখন যখন আপনি ক্যাশ দিলেন, তখন কিন্তু ক্যাশে সেটা লেনদেন হলো। আবার যখন আপনি বিকাশে টাকা দিয়ে দিবেন, তখন আপনার অ্যাকাউন্ট ডেবিট হয়ে তার অ্যাকাউন্ট, তার সে টাকাটা নিয়ে নিবে। এইখানে এই ক্রিপ্টোকারেন্সিতেও ফর্মুলা একই। আপনি যেমন আপনি যদি আপনার এই অর্থ সম্পদ, এটা হচ্ছে ডিজিটাল কারেন্সিতে রূপান্তর। যেমন আপনি ধরুন 1 কোটি টাকা ব্যাংকে আছে, সেই ব্যাংকে এক ব্যাংক টু আরেক ব্যাংক আপনি একটা আরটিজিএস ফর্মে স্বাক্ষর করবেন বা চেকে স্বাক্ষর করবেন, তখন ফান্ড ট্রান্সফার হয়ে আরেক জায়গায় চলে যাবে। আসলে আপনি এখানে ডিজিটালি লেনদেন হইলো, আপনাকে ব্যাংকে না আরটিজিএস এ যেতে হবে, কিন্তু আপনি যদি অনলাইনে ট্রানজাকশন করে টাকাটা সরিয়ে নেন, তাহলে কি হলো, টাকা কিন্তু আপনার ব্যাংকে ছিল, আপনার হাতে নয়, ফিজিক্যালি নেই, কিন্তু আপনার টাকাটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গিয়েছে। এই যে লেনদেন, ট্রানজাকশন, এটা হচ্ছে ডিজিটাল ট্রানজাকশন, ডিজিটাল লেনদেন। এরকম আপনার এই কারেন্সিতেও, ক্রিপ্টো কারেন্সি ডিজিটাল লেনদেন যখন হবে কারেন্সিতে, সেটা তখন এটা আমরা ক্রিপ্টো কারেন্সি বলি। দেখুন সংজ্ঞা দিয়ে আরেকটু ভালো করে বুঝবেন। Cryptocurrency is a digital payment system that does not rely on banks to verify transaction. It is a peer-to-peer system that can enable anyone, anywhere to send and receive payment. Instead of being physical money carried around and exchanged in the real world, cryptocurrency payment exists purely as digital entries to an online database describing a specific transaction. যে কথাটাই বলছি, যে আপনি ফিজিক্যালি লেনদেন না করে, এটা হচ্ছে আপনি কারেন্সির মাধ্যমে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনি পেমেন্ট দিতে পারবেন, সেটা কান্ট্রি টু কান্ট্রি বেসিস দিতে পারবেন।
এবং লেনদেন হয়ে যাবে, আপনার ক্রয় বিক্রয় হয়ে যাবে, আপনার এই লেনদেনটা কারেন্সিতে হবে ডিজিটালি। এই কথাটা এখানে বলা হয়েছে যে cryptocurrency is a digital payment system that does not rely on banks to verify transaction. It is peer-to-peer system that enable anyone anywhere to send and receive payment. আপনি ক্রিপ্টোকারেন্সিতে আপনি anywhere অর্থাৎ আপনি সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি কারেন্সি কনভার্ট করতে পারবেন, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কেনাকাটা করতে পারবেন, সবকিছু করতে পারবেন। এরপর হচ্ছে আসুন ICAAP stands for Internal Capital Adequacy Assessment Process. It is an essential risk management framework that banks and financial institutions use to assess their capital adequacy against the risks they face. ICAAP is a regulatory requirement under the Basel II and subsequent Basel III regulations aimed at ensuring that banks have sufficient capital to cover their risks adequately. এখানে এটা একটা বাংলা আইসিএপি, এখানে ইন্টারনাল ক্যাপিটাল অ্যাডিকুয়েসি অ্যাসেসমেন্ট প্রসেস। এই প্রসেসটা আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন দেওয়া আছে বা সেন্ট্রাল ব্যাংকের গাইডলাইন দেওয়া আছে প্রতিটি ব্যাংকের, বা অন্য যদি অন্য কান্ট্রি বিশ্লেষণ করি তাহলে আপনার প্রতিটি ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক আপনাকে কিছু পলিসি গাইডলাইন দিয়েছে। যেমন বাংলাদেশে আমাদের ব্যাসেল 3 আছে, ব্যাসেল 2 আছে। এই রেগুলেশনকে ফলো করে আপনাদের এই রিস্ক মিনিমাইজেশনের যে প্রসেস সেটাই এখানে আইসিএএপি তে বলা হয়েছে, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে ব্যবসাটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং রিস্ক মিনিমাইজ করার জন্য আপনাকে সাফিসিয়েন্ট ক্যাপিটাল এনশিওর করতে হবে। এই কথাটা এখানে বলা হয়েছে যে ব্যবসা পরিচালনা করতে আপনাকে সাফিসিয়েন্ট ক্যাপিটাল হোল্ড করতে হবে, আপনাকে পর্যাপ্ত ক্যাপিটাল সংরক্ষণ করতে হবে। এরপর আসুন রিস্ক বেসড সুপারভিশন, আরবিএস। এখানে রিস্ক বেসড সুপারভিশন ইজ গ্র্যাজুয়ালি becoming the dominant approach to regulatory supervisions of financial institutions around the world. It is a comprehensive, formally structured system that assess risks within the financial system, giving priority to resolution of this risk. With RBS, entities are always being monitored both for compliance with the rules and for how they approach risk management. Failure to comply or to manage well is noted, and action is taken according to the appropriate legislation to deal with any concern. এখানে যেটা বলা হয়েছে রিস্ক বেসড সুপারভিশন, অর্থাৎ যে সমস্ত প্রতিটা ক্ষেত্রেই সেটা আপনি অ্যাসেটে হোক, লাইবিলিটিতে হোক, ইনভেস্টমেন্ট, বিজনেসের, ব্যাংকিং ব্যবসাটিতে ফুল একটা বিজনেস। এখানে ব্যাংকিং বিজনেসের প্রতিটা ক্ষেত্রে যেখানে রিস্ক জড়িত সেই রিস্কটাকে আপনি কিভাবে মনিটর করবেন, সুপারভাইজ করবেন এবং সেই পলিসি গাইডলাইন নির্ধারণ করবেন, সেই কথাটাই এখানে রিস্ক বেসড সুপারভিশনে আমাদের বলা হয়েছে। এরপরে আসুন স্ট্র্যাটেজিক রিস্ক কি। Strategic risk refers to the political threats to an organization's long-term goal and objectives arising from its strategic decision, action, external factors that may impact its competitive position, reputation, and sustainability. দেখুন, strategic risk refers to the political threat, potential threat to an organization's long-term goal. এখানে আপনার প্রতিষ্ঠানটা লং টার্ম গোল অর্থাৎ মিশন এবং ভিশনের সাথে জড়িত। যখন আপনি লং টার্ম গোল সেটিং করবেন, আপনি যে পলিসি নির্ধারণ করবেন এবং রিস্ক কিভাবে দীর্ঘমেয়াদী মিনিমাইজ করবেন, কিভাবে সেটাকে কন্ট্রোলে রাখবেন এবং যে পরিকল্পনা আপনি সেটিং দিবেন রিস্ক প্রপারলি ম্যানেজ, প্রপারলি মিটিগেশন এবং রিডিউস দ্য রিস্ক, এই যে পলিসি
দীর্ঘমেয়াদী পরিকল্পনা রিস্ককে কমে আনার জন্য, রিস্ককে মিনিমাইজ করার জন্য এবং রিস্ক কন্ট্রোল করার জন্য, এটাই হচ্ছে স্ট্র্যাটেজিক রিস্ক। এরপর আসুন অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট রিস্ক। অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট তো আমি শুরুতেই বলেছি যে অ্যাসেট এবং লাইবিলিটি ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট রিস্ক। এখানে অ্যাসেট এক সাইড, ব্যালেন্স এক সাইড, অ্যাসেট এবং লাইবিলিটি সমান থাকবে। অ্যাসেট এবং লাইবিলিটিকে আপনি প্রপারলি ইউটিলাইজ করে আপনি ব্যবসাটা সুন্দরভাবে পরিচালনা করবেন, প্রফিট ম্যাক্সিমাইজেশন করবেন। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট অর্থাৎ অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট। এরপর আসি মার্কেট রিস্ক। এখন মার্কেট রিস্ক সম্পর্কে আমরা মোটামুটি অবগত। Market risk is the possibility that an individual or other entity will experience losses due to factors that affect the overall performance of investments in the financial market. Market risk arises when financial institutions actively trade assets and liabilities and derivatives rather than hold them for long-term investment, funding, or hedging purpose. Market risk closely related to interest. এখানে যেটা বলা হয়েছে, ধরেন আপনি যেহেতু ব্যাংকিং পুরাটা একটা ব্যবসা ক্ষেত্র, সেখানে একজনের কাছ থেকে ব্যাংক ধার নেয় বা কর্জ নেয় বা টাকা সংগ্রহ করে ডিপোজিটরদের কাছ থেকে, সেই টাকাটা আমরা ইনভেস্ট করি। সেই ইনভেস্টমেন্টটা আমাদের লম্বা মেয়াদি হবে, শর্ট টার্ম হবে, আবার মধ্যমেয়াদী হবে। যখন আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট করি বা ফান্ড করি, একটা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য থাকে প্রফিট গেইনের, তখন আমরা ইন্টারেস্টটা ওইভাবে সেটিং দিই যাতে আমাদের সুদ আসল হয় এবং আমাদের যে টাইম ভ্যালু অফ মানি আছে, এই টাইম ভ্যালু অফ মানিকে সামনে রেখে আমরা সবকিছু রিকভারি ঠিকঠাক মতো হয় এবং রিস্কের ম্যাচর কোনো রিস্ক উদ্ভব না ঘটে, এবং ইন্টারেস্টটা আমরা ওইভাবে নির্ধারণ করি। এবং এখানে ইন্টারেস্ট রেট প্রাইসিং এর বিষয়টি জড়িত। এটাই হচ্ছে আমাদের মার্কেট রিস্ক। সেটার সাথে আপনার মার্কেট রিস্কে আরো কিছু থাকবে, যেমন ইন্টারেস্ট রেট রিস্ক তো বললাম, ক্রেডিট রিস্ক, এটাও ক্রেডিট রিস্ক মানে তো যখন ইনভেস্ট করি একটা ইন্টারেস্ট রেট সেটিং দেওয়া হয়, এটাকে প্রাইসিং রিস্ক বলা হয়। যেমন লোনের রেট কত হবে, আবার পার্টির জন্য এটা বোঝা হবে কিনা, সে এটা দিতে পারবে কিনা সুদ আসল সহ, এই যে রিস্ক, এগুলোই হচ্ছে এই সার্বিকভাবে মার্কেট রিস্ক। এরপরে ফরেন এক্সচেঞ্জ রিস্ক। In that as the risks increase or decrease, the overall risk of the financial institutions is affected. এরপরে আসুন দেখুন চিফ রিস্ক অফিসার সিআরও। আমরা সকলেই জানি the chief risk officer is the cooperative the chief risk officer CRO is the corporate executive tasked with the assessing and mitigating significant competitive, regulatory and technological threat to an enterprise's capital and earning. The role of a chief risk officer has received a lot of attention within the risk management community as well as from the finance and general management audience. এখানে চিফ রিস্ক অফিসার বলতে একটা প্রতিষ্ঠানের যে রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থাকে বা রুরাল ক্রেডিট ডিপার্টমেন্ট বা আপনার রিস্ক ডিপার্টমেন্ট যেটা থাকে, এই ডিপার্টমেন্টের যিনি প্রধান থাকবেন তাকে আমরা চিফ রিস্ক, আর সেই ডিপার্টমেন্টের যিনি এই টোটাল এই লোন অ্যান্ড অ্যাডভান্সের যে বিষয়গুলো যার দায়িত্বে থাকবে, যার যার কাছ থেকে অধস্তন কর্মকর্তারা এই ক্রেডিট
রিস্ক সম্পর্কে সময়ে সময়ে ধারণা পাবে, প্রপার গাইডলাইন পাবে এবং এই ঝুঁকি কিভাবে এলিমিনেট করা যাবে, রিডিউস করা যাবে, সেই কর্ণধারকে আমরা চিফ রিস্ক অফিসার বলে থাকি। এবার আসুন এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল রিস্ক ম্যানেজমেন্ট। এখানে এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল রিস্ক ম্যানেজমেন্ট বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, এনভায়রনমেন্টাল রিস্ক তো আমরা সকলেই জানি যে আমরা যখন ঋণ প্রদান করি তখন এই ঋণ গ্রহীতার জন্য সমাজের কোনো ক্ষতি না করে, বিধ্বংসী উৎপাদনের সাথে মদ, গাঁজা, আফিম এগুলো উৎপাদন না করে বা সমাজের কোনো বিধ্বংসী কাজে সে লিপ্ত না হবে এবং আমাদের ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট যখন সেখানে না হয়, সে কথাটা এখানে বলা হয়েছে। যদি সেখানে আমাদের অর্থায়ন থাকে বা ফাইন্যান্স থাকে তাহলে সেখানে এই এনভায়রনমেন্টাল রিস্ক উদ্ভব ঘটবে। যেমন আমরা এক সময় কিন্তু গণহারে ইটের ভাটায় বা ইটের প্রজেক্টে ইট ফেলায় আমরা ঋণ বিতরণ করতাম, কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন এলাকাকে নিষিদ্ধ ঘোষিত করলো। তখন কিন্তু এই যারা লোন বা ফাইন্যান্স করেছি তারা কিন্তু এনভায়রনমেন্টাল রিস্কে পড়লো, কারণ সেই ব্যবসাটা তার তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। সে পরবর্তীতে তার অন্যদিকে ব্যবসা সেটিং দিতে তার দীর্ঘমেয়াদী একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে তার ব্যবসা প্রতিষ্ঠান সম্মুখীন হয়। এন্ড দ্যাটস ওয়াই তখন যে রিস্কের উদ্ভব হবে তখনই হচ্ছে এটাকে এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল রিস্ক আমরা বলে থাকি। আশা করছি সহজেই বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে রিস্ক বেস সুপারভিশন সম্পর্কে আগে বলেছি, এটা দ্বিতীয়বার হয়েছে এখানে। এরপর হচ্ছে বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। দেখুন এখানে বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি তো আমরা এটা মোটামুটি ধারণা আছে যে এটা হাই অফিসিয়াল, অর্থাৎ বোর্ডে কারা থাকে আমরা সকলে জানি, পরিচালক বৃন্দ। তাদের সমন্বয়ে এই রিস্ক মিনিমাইজেশনের জন্য যে কমিটি গঠন হবে সেটা হচ্ছে আমাদের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। দেখেন তাদের দায়িত্ব কি হবে? টু প্লে অ্যান ইফেক্টিভ রোল ইন মিটিগেটিং impending risks arising out from strategies and policies formulated by the board and to carry out the responsibilities efficiently, and risk management committee is formed. This committee is tasked with the responsibility of setting and reviewing the bank's risk policies. The coverage of supervision includes the following: credit risks, reputational risks, operational risks, technology risks, market and trade risks, liquidity risk, and other pervasive risks as may be posed by the event of industry and at any point in time. তাহলে বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি কি এবং তাদের দায়িত্ব কি এটা সম্পর্কে আমরা জানলাম যে তারা এই যে সমস্ত ঝুঁকি আছে, ক্রেডিট রিস্ক, রিপুটেশন রিস্ক, অপারেশনাল রিস্ক, টেকনোলজি রিস্ক, মার্কেট রেট রিস্ক, লিকুইডিটি রিস্ক, এই সমস্ত রিস্ককে নির্মূল করার জন্য বা এলিমিনেট করার জন্য তার একটা রিস্ক ম্যানেজমেন্ট বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, এই দায়িত্বগুলো তাদের উপরে থাকবে। এরপরে আসুন সর্বশেষ সাইবার রিস্ক। সকলেই জানি সাইবার রিস্ক কি। এটা হচ্ছে সাইবার ক্রাইম, অর্থাৎ টেকনোলজির মাধ্যমে যে ক্রাইম হবে, টাকা অবৈধভাবে আপনাকে টাকা হাতিয়ে নিয়ে যাবে বা চুরি করবে বা অবৈধ লেনদেন সংগঠিত হবে, যে লেনদেনের লিগ্যাল কোনো ভিত্তি নেই, অর্থাৎ স্মাগলিং, অবৈধ লেনদেন হবে, যে যে অর্থের কোনো উৎস গোপন থাকবে বা ইলিগ্যাল সোর্স থেকে সে আর্নিং করবে, অবৈধভাবে আর্নিং করবে, সেই টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা করবে এবং বিভিন্নভাবে অ্যাকাউন্টে দুর্নীতি, এরপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসের কর্মকর্তাদের মাধ্যমে অনেক সময় দুর্নীতি হয়, এরপরে পাসওয়ার্ড জালিয়াতি হয়, স্প্যাম ফিশিং হয়,
এই সার্বিক বিষয়ে টেকনোলজির মাধ্যমে টেকনোলজির মাধ্যমে অর্থাৎ ডিজিটালাইজেশন এইজে যখন টেকনোলজির মাধ্যমে পাসওয়ার্ড থেফট বা স্টেইলিং, এরপর হচ্ছে আপনার সার্বিক আইসিটি ভায়োলেশন অ্যাক্ট ভায়োলেশনের মাধ্যমে যে ক্রাইম হবে সেটা হচ্ছে আমাদের সাইবার রিস্ক হিসেবে কাউন্ট হবে। এখানে সংজ্ঞায় যেটা বলা হয়েছে, সাইবার রিস্ক মিনস এনি রিস্ক অফ financial loss, disruption or damage to the reputation of an organization from some sort of failure of its information technology system. In the banking sector, cybersecurity refers to the organizations of technology and method designed to prevent attacks on networks, programs, and data. These attacks include the introduction of viruses and other malware into the system, and they could not also involve unauthorized access, hacking, and data theft. এ হচ্ছে আজকের শর্ট কোশ্চেনের বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি লম্বা হয়েছে, তো যদি ধৈর্য ধরে দেখুন তাহলে উপকৃত হবেন। চেষ্টা করেছি সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার জন্য। সবগুলো টিকা একটা ভিডিওর মাধ্যমে আমি সাবমিট করেছি, যাতে এক ভিডিওতে আপনি এই সবগুলো টিকা সম্পর্কে ধারণা পান। তো ধন্যবাদ ব্যাংকার ভাই বোনেরা, আশা করছি সকলেই বুঝতে পেরেছেন, সকলের প্রস্তুতি ভালো হবে এবং টিকা অ্যান্সারের মাধ্যমে আপনি এখান থেকে 20-এ 16 মার্কস পাওয়া সম্ভব। আর অঙ্ক যদি 20-এ 18 বা 20 পান তাহলে এখানে এই দুটো 40 মার্কসে আপনি 30 থেকে 35 মার্কস পেয়ে যাবেন। তাহলে আর থাকবে 10 মার্কস, আর বাকি থাকবে আরো 3টা কোশ্চেন 60 মার্কস, অর্থাৎ পাস করা খুবই সহজ হবে ইনশাআল্লাহ। আশা করছি সকলের প্রস্তুতি ভালো হোক, শুভ হোক, সকলে পাস করেন সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।